ফরাসি বিপ্লবের প্রাক্কালে অর্থমন্ত্রী এবং রাজার ভূমিকা এবং অভিজাত বিদ্রোহ, এটা আজকের টপিক। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর এই প্রথম অধ্যায় আলোচনাটা যারা দেখছো তারা একটা খাতা পেন নিয়ে বসতে পারো, এই ভিডিওটা পজ করে করে তোমরা নোটস নিতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। কি বললাম আরেকবার বলি, তোমরা এই প্রথম অধ্যায়ের এই ভিডিওটা যারা দেখছো আজকে তারা একটা খাতা পেন নিয়ে বসো, আমি ভিডিওটা করছি, তোমরা পজ করে করে নোটসগুলো নিতে থাকবে, কাজে লাগবে। আর আরেকটা কথা, এই বোর্ডে কিন্তু এটা যেটা লেখা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণটা নেই, এটা অর্ধেকেরও কম একটা জিনিস লেখা। আমি লিখছিলাম, পরে ভাবলাম অনেকটা সময় যাচ্ছে এর পেছনে, তো সেই জন্য আর লিখিনি। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে অর্থমন্ত্রী এবং রাজার ভূমিকা এবং অভিজাত বিদ্রোহ। ঠিক আছে, আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের আরো বেশ কিছু টপিক কিন্তু পড়াশোনা করেছি, সেই ভিডিওগুলো ভিডিও সেকশনে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে সেই সমস্ত ভিডিও থাকবে, যার ফলে তোমাদের খুঁজতে সুবিধে হবে। আরেকটা কথা, যে আমি যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে দেখো এবং বোঝো, আশা করি কোনো সমস্যা থাকবে না। তাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং ইতিহাসের এই টপিকগুলো পড়তে চাইছো তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। আর আমরা আজকে তাহলে সরাসরি এই ভিডিওটায় চলে আসি। দেখো, প্রথমে এই বিষয়টা একটু দেখে নাও। এখানে কি লিখেছি, আগে আগে যাজক, অভিজাত শ্রেণী এবং রাজা, আর এদিকে লিখেছি তৃতীয় সম্প্রদায়। মানে তোমরা এই অধ্যায়টা যারা পড়েছো তারা জানো যে ফ্রান্সে একটা স্তর বিশিষ্ট সমাজের অস্তিত্ব ছিল ফরাসি বিপ্লবের প্রাক্কালে। এই যে স্তর, এই স্তরের একদিকে কারা ছিল? এই স্তরের একদিকে ছিল যাজকরা, আর একদিকে ছিল অভিজাত শ্রেণী এবং একদিকে ছিল রাজা। এরা কিন্তু মূলত একটা টিম হিসেবে কাজ করত, একে অপরের পরিপূরক। এবং এরা এই যে তৃতীয় সম্প্রদায়, এই তৃতীয় সম্প্রদায়কে কিন্তু একেবারে কোণঠাসা করে রেখেছিল। মানে তৃতীয় সম্প্রদায় ছিল এই তিনটে শ্রেণীর একদম আলাদা। মোট তিনটে শ্রেণী ছিল, কিন্তু আমি এখানে রাজাকে আলাদা করেছি। তো এরা তিনজন একসাথে ছিল, তৃতীয় সম্প্রদায় ছিল আলাদা। সর্বক্ষণ কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের সাথে এই তিনটে সমাজের কিন্তু একটা বিরোধ বেঁধে থাকতো। আর আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেখানে তোমরা দেখতে পাবে রাজা এবং অভিজাত যারা আগে একসাথে ছিল, একই টিমের মেম্বার ছিল, সেই রাজাদের সাথে সেই অভিজাতদের কিন্তু একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। সেই জন্য আজকে টপিকটার নাম হচ্ছে অভিজাত বিদ্রোহ। অভিজাত বিদ্রোহ। এবং তার আগে আমরা দেখব যে অর্থমন্ত্রী এবং রাজার ভূমিকা, মানে ফ্রান্সের যে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি সেটাকে মোকাবিলা করার জন্য রাজা কি কি পদক্ষেপ নিয়েছিলেন, অর্থমন্ত্রী যারা ছিল তারা কি কি পদক্ষেপ নিয়েছিল ইত্যাদি। আর একটা কথা, আজকে কিন্তু আমি এই ক্লাস চলতে চলতে নিশ্চয়ই একটা শব্দ বলবো, সেই শব্দটা তোমরা মনে রাখবে, আশা করি অনেকেই জানো। সেটা হচ্ছে ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে রাজা ষোড়শ লুই, এই ষোড়শ লুই কোন রাজবংশের রাজা ছিল। আমি হয়তো আজকে পড়াতে পড়াতে এটা বলতে পারি, তোমরা অনেকেই জানো, নিশ্চয়ই পড়েছো বইতে। তো তোমরা কিন্তু কমেন্টে একটু কমেন্ট করে দিতে পারো যারা জানো যে ষোড়শ লুই কোন রাজবংশের রাজা ছিলেন। এটা তোমাদের টাস্ক। একটা ছোট্ট প্রশ্ন, ষোড়শ লুই কোন রাজবংশের রাজা ছিলেন, যারা জানো তারা কমেন্ট করে দাও। চলো একে একে আমরা দেখো পড়ি। প্রথমেই দেখো, বুর্ব বংশের ষোড়শ লুই 1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন। তাহলে এই যে ষোড়শ লুই বুর্ব রাজবংশের একজন রাজা, তিনি 1774 খ্রিস্টাব্দে কিন্তু ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। রাজপরিবার এবং সম্রাটদের সীমাহীন বিলাসিতা, ত্রুটিপূর্ণ রাজস্ব নীতি, বিভিন্ন যুদ্ধ, বিপুল অর্থব্যয়, বিপুল ঋণের সুদ প্রদান প্রভৃতির জন্য ষোড়শ লুই শীঘ্রই তীব্র অর্থ সংকটের সম্মুখীন হয়।
তাহলে এই যে সংকটটা তোমরা দেখতে পাচ্ছ ষোড়শ লুইয়ের আমলে তৈরি হচ্ছে, এই সংকটকে বোঝার জন্য তোমাদের আগে জানতে হবে যে সংকট কেন তৈরি হয়েছিল। এই যে অর্থনৈতিক সংকট, এটা কেন তৈরি হয়েছিল? এই সংকট তৈরি হয়েছিল সীমাহীন বিলাসিতার কারণে। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তারা জানো যে রাজপরিবারের খুব খারাপ পরিস্থিতিতেও তাদের হাজার হাজার চাকর ছিল, রাজপরিবারের দাসদাসী ছিল, তারা যুদ্ধে লিপ্ত হয়ে থাকতো। তো এই বিভিন্ন কারণে বিপুল অর্থ ব্যয় হতো, যার ফলে ষোড়শ লুই কিন্তু তীব্র অর্থ সংকটে পড়ে। রাজকোষ কার্যত শূন্য হয়ে যায়। রাজকোষ মানে যেখানে রাজ্যের অর্থ জমা থাকে, সেই রাজকোষ কিন্তু একেবারে শূন্য হয়ে যায়। শাসন পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহ করাও সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে। মানে শাসন পরিচালনা করার জন্য যে অত্যাবশ্যকীয় ব্যয়, অর্থাৎ একটা রাজ্য বা একটা দেশ চালানোর জন্য যে ব্যয়টা করতে হবে, যেটা করতে হয়, সেই ব্যয়টুকুও কিন্তু চালানো রাজার পক্ষে খুব কঠিন হয়ে পড়েছিল। মানে বিলাস ব্যসনের কথা আমি ছেড়ে দিচ্ছি, ন্যূনতম যে জিনিসগুলো দরকার সেই টাকাটাই আর রাজার কাছে ছিল না। এমতাবস্থায় রাজা কি করলেন? এমতাবস্থায় রাজা কিন্তু বিভিন্ন অর্থমন্ত্রীদের নিয়োগ করলেন। কাকে কাকে? রাজা তুর্গকে নিয়োগ করেছিলেন। রাজা নেকার বলে একজন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিলেন। নামগুলো যদি তোমরা মনে রাখতে পারো খুব ভালো। ক্যালন বলে একজন অর্থমন্ত্রীকে কিন্তু রাজা নিয়োগ করেছিলেন, আর ব্রিয়া নামে একজন অর্থমন্ত্রীকে রাজা নিয়োগ করেছিলেন। তবে মনে রাখবে এই চারজন অর্থমন্ত্রীকে কিন্তু রাজা একবারে নিয়োগ করেননি, একজন একজন করে নিয়োগ করেছিলেন। কি ব্যাপার একটু দেখো। ফ্রান্সের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে বুর্ব বংশের রাজা ষোড়শ লুই পরপর চারজন অর্থমন্ত্রী নিয়োগ করেন। পরপর চারজন অর্থমন্ত্রী নিয়োগ করেন। এরা বিভিন্ন সংস্কার কার্যের জন্য আপ্রাণ প্রচেষ্টা করেন। দেশের অবস্থা খুব খারাপ, এখন কিন্তু সংস্কার করতেই হবে। অর্থমন্ত্রীদের সেই জন্যই নিয়োগ করেছেন রাজা, এবং অর্থমন্ত্রীরাও কিন্তু সেই কাজটাই করতে চেয়েছিলেন। তুর্গ রাজপরিবার এবং সরকারের ব্যয় সংকোচন, যাজক এবং অভিজাতদের ওপর ভূমিকর আরোপ প্রভৃতির প্রস্তাব দেন। মানে প্রথম যিনি অর্থমন্ত্রী তার নাম হচ্ছে তুর্গ। নামটা মনে রাখবে, তুর্গ, এখানে বানানটা রয়েছে। এই তুর্গ কি করেছিলেন? এই তুর্গ রাজপরিবার এবং সরকারের ব্যয় সংকোচন করেছিলেন। মানে আমি আগেই বলেছি যে বিলাস ব্যসনে এই রাজপরিবার অনেক টাকা ব্যয় করত, সেই ব্যয় তিনি কমাতে চেয়েছিলেন। এবং যাজক এবং অভিজাতরা যারা কোনো ভূমি করই দিত না, অথচ এতটা পরিমাণ ভূমি তারা ভোগ করত, সেই যাজক এবং অভিজাতদের ওপর কিন্তু সেই তুর্গ কর চাপাতে চেয়েছিলেন। অভিজাতদের চাপে 1776 খ্রিস্টাব্দে তিনি পদচ্যুত হন। সালটা মনে রাখবে, তুর্গ 1774 খ্রিস্টাব্দে 1776 খ্রিস্টাব্দে তিনি পদচ্যুত হন। কারা পদচ্যুত করেছিল? অভিজাতরা। অভিজাতদের চাপে, দেখো অভিজাতদের উপর এবং যাজকদের উপর তিনি কর বসাতে চেয়েছিলেন, তাহলে অভিজাতরা তো ক্ষুব্ধ হবেই, এবং তিনি পদচ্যুত হয়েছিলেন। পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছে আমাদের নেকার। এই নেকার 1776 খ্রিস্টাব্দে অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনিও রাজপরিবারের ব্যয় সংকোচন করার চেষ্টা করেছিলেন এবং ধনীদের ওপর কর আরোপের প্রস্তাব দেন। মানে যারা ধনী তাদের থেকে কর নাও, যারা গরিব তাদের থেকে কেন কর নিচ্ছ, এই কথাটা কিন্তু নেকার বলেছিলেন। ফলে অভিজাতদের চাপে তিনিও পদচ্যুত হন। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে। নেকার 1781 খ্রিস্টাব্দে কিন্তু পদচ্যুত হয়েছিলেন, সেই একই অভিজাতদের চাপে। এর পরবর্তী যিনি অর্থমন্ত্রী তার নাম হচ্ছে ক্যালন। তিনি 1783 খ্রিস্টাব্দে এই ক্যালন তিনি তার কাজের দায়িত্ব নিয়েছিলেন, অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি করভি বা বেগার শ্রমদান বিলোপ করে সমস্ত সম্প্রদায়ের উপর ভূমিকর এবং লবণকর আরোপ করেছিলেন, অবাধ বাণিজ্য প্রভৃতির প্রস্তাব দেন। মানে করভি, তোমরা সবাই জানো করভি কি জিনিস। এই করভি বা বেগার শ্রমদানকে তিনি তুলে দিতে চেয়েছিলেন,
এবং কি করেছিলেন, সমস্ত সম্প্রদায়ের ওপর, মানে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়ের ওপর ভূমিকর এবং লবণকর বসাতে চেয়েছিলেন। কিন্তু একই সমস্যা, অভিজাতদের চাপে তিনি পদচ্যুত হন। আবার পরবর্তী অর্থমন্ত্রী কি নাম, ব্রিয়া, এই ব্রিয়ারও কিন্তু একই সমস্যা হয়, তিনিও পদচ্যুত হন। তার মানে রাজা চারজন অর্থমন্ত্রী নিয়োগ করে কিন্তু বিফলে গিয়েছেন। চলো এবার অভিজাত বিদ্রোহ, যেটা বলেছিলাম অভিজাত বিদ্রোহ কবে হয়েছিল, 1787 থেকে 1788 খ্রিস্টাব্দে, 1787 থেকে 88 খ্রিস্টাব্দে অভিজাতরাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। কি ব্যাপার, চলো একটু বিস্তারিত জানি। অর্থমন্ত্রীদের ব্যর্থতার পর রাজা ষোড়শ লুই সাহসী পদক্ষেপ নেন। তিনি গণ্যমান্যদের সভা ভেঙে দিয়ে করারোপের প্রস্তাবগুলি প্যারিসের পার্লামেন্টে পেশ করার নির্দেশ দেন। কিন্তু এই পার্লামেন্টেও অভিজাতদেরই প্রাধান্য থাকায় কর প্রস্তাবে অভিজাতরা বিরোধিতা শুরু করেন। এমনকি অভিজাতরা রাজার স্বৈরাচারী ক্ষমতারও প্রতিবাদ করেন। মানে বিষয়টা কি দাঁড়ালো, রাজাও কিন্তু অর্থমন্ত্রীদের দেওয়া ওই প্রস্তাবগুলোই কিন্তু করতে চেয়েছিলেন। অর্থাৎ অর্থমন্ত্রীরা কি বলেছিল যে অভিজাত এবং যাজক সম্প্রদায়ের উপর কর বসাতে, রাজাও তাই চেয়েছিলেন এবং রাজা সেই যে করের প্রস্তাব সেটা পার্লামেন্টে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওদিকে দেখতে হবে যে পার্লামেন্টেও কিন্তু বেশিরভাগ যারা সদস্য তারা অভিজাত, আর অভিজাতরা কেন চাইবে যে আমাদের উপর কর বসুক, তাই অভিজাতরা কিন্তু বিরোধিতা শুরু করে এবং রাজার যে স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে প্রতিবাদ করে। মানে এতদিন রাজার স্বৈরাচারী শাসনটা ছিল তৃতীয় সম্প্রদায়ের উপর, এখন কিন্তু রাজার স্বৈরাচারী শাসন গিয়ে পড়ল অভিজাতদের উপর। চলো, পার্লামেন্টের কিছু অভিজাত সদস্যের আচরণে অসন্তুষ্ট হয়ে সম্রাট ষোড়শ লুই তার ভাই ডিউক অফ অর্লিয়েন্স সহ পার্লামেন্টের 2জন সদস্যকে নির্বাসিত করেন। মানে রাজার সাথে তারা খারাপ ব্যবহার করেছে এবং সেই জন্য অসন্তুষ্ট হয়ে রাজা ষোড়শ লুই নিজের ভাই ডিউক অফ অর্লিয়েন্স সহ পার্লামেন্টের 2জন সদস্যকে কিন্তু নির্বাসিত করেন। ফলে রাজার সাথে পার্লামেন্টের বিরোধ শুরু হয়। মানে ভাবো, দেশের যিনি সর্বোচ্চ প্রধান রাজা ষোড়শ লুই, তার সাথে দেশের পার্লামেন্ট, তাদের ঝামেলা বা বিরোধ শুরু হয়ে গিয়েছে। রাজার বিরোধিতা সত্ত্বেও অতি সক্রিয় পার্লামেন্ট কিন্তু কয়েকটি আইন ঘোষণা করে। মানে রাজা কিন্তু বিরোধিতা করেছিল এবং রাজার বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্ট কিন্তু কিছু আইন ঘোষণা করে। পার্লামেন্ট কি বলেছিল, পার্লামেন্ট বলেছিল কর ধার্য করার অধিকার একমাত্র স্টেটস জেনারেলেরই রয়েছে। আর কি বলেছিল, বলেছিল বিনা বিচারে আটক করা যাবে না, এটি বেআইনি। আর কি বলেছিল, বলেছিল প্রদেশগুলির প্রাচীন অধিকারে হস্তক্ষেপ কিন্তু অসাংবিধানিক। এবং পার্লামেন্টের এইসব উদ্যোগকে বাড়াবাড়ি মনে করে রাজা প্রাদেশিক পার্লামেন্টগুলোকেই বন্ধ করে দেন। ভাবো, পার্লামেন্ট এই আইনগুলো পাশ করিয়েছিল, রাজা মনে করেছিল এই আইনগুলি অসাংবিধানিক, সেই জন্য রাজা এই প্রাদেশিক পার্লামেন্ট বন্ধ করে দিয়েছে। পার্লামেন্টের বিচার ক্ষমতা রাজা কেড়ে নেন এবং 45টি নতুন বিচারালয় প্রতিষ্ঠা করেন। বিচারালয়ের মাধ্যমে রাজা আর্থিক বিষয়ে বেশ কয়েকটি সংস্কার আইনের প্রবর্তন করেন। এর ফলে রাজার বিরুদ্ধে অভিজাত সম্প্রদায় কিন্তু বিদ্রোহ শুরু করে। মানে এই অভিজাত সম্প্রদায় যারা কিনা পার্লামেন্টে ছিল, সেই পার্লামেন্টই যখন বন্ধ হয়ে গেল, তখন অভিজাতরার কথা বলবে কোথায়? তখন অভিজাতরা কিন্তু রাজার বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করলো। তাদের সঙ্গে যাজক এবং বুর্জোয়ারা যোগ দিল এবং এটা একটা গণবিদ্রোহে পরিণত হলো। তার মানে প্রথম যে সম্প্রদায় যাজক, তারা কিন্তু অভিজাতদের সঙ্গে যোগ দিল এবং এই বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়, তারাও কিন্তু অভিজাতদের সাথে যোগ দিল এবং 3টে সম্প্রদায় মিলিয়ে একটা গণবিদ্রোহ তৈরি হলো। বেয়ার্ন, ব্রিটানি, দাফিনে সহ ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ল। এই বিদ্রোহকে ঐতিহাসিক মাতিয়ে অভিজাত বিদ্রোহ এবং ঐতিহাসিক লেফেভর অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। এই যে কোটেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যারা নোটস নিচ্ছ তারা একটু নোটসটা লিখে রাখো। এই যে বিদ্রোহটা হলো, অভিজাতদের বিদ্রোহ রাজার বিরুদ্ধে, এই বিদ্রোহকে ঐতিহাসিক মাতিয়ে অভিজাত বিদ্রোহ বলেছিলেন, আর ঐতিহাসিক লেফেভর বলেছিলেন অভিজাত বিপ্লব। অভিজাতদের বিদ্রোহের চাপে রাজা নতি স্বীকারে বাধ্য হন। তার মানে দেখো, এটাই কিন্তু ভবিতব্য
দেশের সর্বোচ্চ স্থানে বসে রয়েছেন রাজা, কিন্তু তার বড় অংশের প্রজারা যদি তার বিরুদ্ধেই বিদ্রোহ করে সেক্ষেত্রে রাজাকেই কিন্তু নতি স্বীকার করতে বাধ্য হয়। তিনি প্যারিসের পার্লামেন্ট পুনঃপ্রতিষ্ঠা করেন, মানে যে পার্লামেন্ট তিনি বন্ধ করে দিয়েছিলেন সেই পার্লামেন্টই রাজা পুনঃপ্রতিষ্ঠা করেন। বিচারালয়ের সংস্কার আইনগুলিকে তিনি বাতিল করেন। এই যে একটু আগে বললাম ৪৫টা নতুন বিচারালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই বিচারালয় যে আইনগুলি সংস্কার করেছিল সেগুলি রাজা নিজেই বাতিল করেন এবং ১৭৮৯ খ্রিস্টাব্দের মে মাসে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন। এই স্টেটস জেনারেল বিষয়টা কি, এটা আমি এর পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো এভাবেই অভিজাত বিদ্রোহ জয়লাভ করে। তার মানে এই যে বিদ্রোহ, অভিজাত বিদ্রোহ, যেটা ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের ঠিক আগে হয়েছিল, সেই বিদ্রোহ কিন্তু জয়লাভ করেছিল। এবার মূল্যায়ন অর্থাৎ একটা মীমাংসায় আসি আমরা। কি ব্যাপার, ফরাসি রাজার বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহের নানা গুরুত্ব ছিল। অভিজাতদের বিদ্রোহে যাজক এবং বুর্জোয়ারা যোগ দিলে এটি কিন্তু গণবিদ্রোহে পরিণত হয়। মানে দেখতে হবে অভিজাতরা কিন্তু একটি আলাদা সম্প্রদায়, যাজকরা একটি আলাদা সম্প্রদায় এবং বুর্জোয়ারা একটি আলাদা সম্প্রদায়। সম্প্রদায় ১ যাজক, সম্প্রদায় ২ অভিজাত এবং সম্প্রদায় ৩ বুর্জোয়া। এই বিদ্রোহে কিন্তু ৩টে সম্প্রদায় একসাথে হয়ে গিয়েছিল এবং এটা একটা গণবিদ্রোহের আকার ধারণ করেছিল, যেটা একটা অভূতপূর্ব জিনিস। এই গণবিদ্রোহের চাপে রাজার ঐশ্বরিক ক্ষমতা এবং স্বৈরতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। রাজার গণবিদ্রোহের চাপে এই রাজার ঐশ্বরিক ক্ষমতা এবং স্বৈরতন্ত্রের ভিত্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে। অভিজাতদের বিদ্রোহের চাপে রাজা স্টেটস জেনারেল ডাকতে বাধ্য হন। অভিজাতরা আপাতত জয়লাভ করে, এই শব্দটা একটুখানি গুরুত্ব দিয়ে পড়বে। আপাতত জয়লাভ করে মানে যে বিপ্লবটা এবার হবে তাতে করে কিন্তু আলটিমেটলি অভিজাতদের খারাপই হয়েছিল। তাই এই যে জয় তারা পেল, তারা কিন্তু একটা আপাত জয় পেল। আসল যে ফরাসি বিপ্লব হবে তাতে কিন্তু এই অভিজাতরা, এই যাজকরা, এদের কিন্তু খারাপই হবে আলটিমেটলি। তো মেইন জায়গায় ফিরে আসি। হ্যাঁ, অভিজাতরা আপাততভাবে জয়লাভ করলো, কিন্তু রাজাকে দুর্বল করতে গিয়ে অভিজাতরা নিজেদের অজান্তে ফ্রান্সের পুরাতনতন্ত্রের ভিত্তিকেই দুর্বল করে ফেললো, মানে নিজেদেরকেই তারা দুর্বল করে ফেললো এই জিনিসটা করে। ফলে রাজার ওপর নির্ভরশীল অভিজাতদের বিশেষ অধিকারের সংকট তৈরি হয়। মানে এই যে রাজা, এই যে অভিজাতদের এবং যাজকদের যে একটি বিশেষ অধিকার দিত, যে কোনো কর দিতে হবে না, বেশির জমি পাবে ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় কিন্তু একটা সংকট তৈরি হয়। অভিজাতরা বিদ্রোহ শুরু করলেও বিদ্রোহের নেতৃত্ব দ্বিতীয় পর্বে বুর্জোয়াদের হাতে এসে পড়ে। মানে এই যে বিপ্লব, এই যে বিদ্রোহ যেটা শুরু হলো অভিজাতদের হাত ধরে, এই বিদ্রোহ কিন্তু দ্বিতীয় পর্বে বুর্জোয়াদের হাতে এসে পড়ে, মানে তৃতীয় সম্প্রদায়ের যে বুর্জোয়া তাদের হাতে এসে পড়ে। এবং শেষ পর্বে এই বিদ্রোহের কি বলবো লাগাম কিন্তু কৃষকদের হাতে চলে যায়। মানে অভিজাতদের দিয়ে শুরু হলো, বুর্জোয়ারাই লাগাম ধরলো এবং শেষ মুহূর্তে কিন্তু কৃষকদের হাতে চলে যায়। ফলে অভিজাতদের বিশেষ ক্ষমতা কিন্তু ধ্বংস হওয়ার দিন এগিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম অর্থমন্ত্রী এবং রাজার ভূমিকা এবং অভিজাত বিদ্রোহ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি এতটা পর্যন্ত যারা শুনলে তাদের এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আর প্রথমে যেটা বলেছিলাম যে একটা প্রশ্ন করব তোমাদের, সেটা হচ্ছে এই যে রাজা ষোড়শ লুই, তিনি কোন রাজবংশের রাজা ছিলেন? তোমরা যারা জানো তারা কমেন্ট করে ভিডিওর নিচে লিখতে পারো। এরপরে আমরা কি ক্লাস করব? এরপরে আমরা কিন্তু স্টেটস জেনারেল কি এই সম্বন্ধে জানবো, বাস্তিল দুর্গের পতন সম্পর্কে জানবো এবং টেনিস কোর্টের শপথ ইত্যাদি যত ইম্পর্টেন্ট টপিক রয়েছে সমস্ত পড়বো। তাই জন্য এই চ্যানেলটায় যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো আজকের ক্লাস এইটুকুই। আবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।